ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকের এই সংসদ উত্থাপিত প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। মাননীয় স্পিকার, তাদের যুক্তিগুলোতে চলে আসি। প্রধানমন্ত্রী আজকে মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন, তাদের দলের মন্ত্রীও আজকে মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন। তারা আজকে বলছেন যে তারা আসলে বিভিন্ন ক্ষেত্রে শুল্ক কমিয়েছেন এবং শুল্ক কমানোর মাধ্যমে তারা আসলে মূল্যস্ফীতিটাকে কমিয়ে নিয়ে আসবেন। এবং দ্বিতীয় তাদের যুক্তি ছিল আজকে তারা 30টার মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে তারা আসলে আপনার দাম কমিয়ে ফেলেছে এবং এর মাধ্যমে তারা আসলে মূল্যস্ফীতি কমিয়ে আনবে। দেখেন, আপনি 30টার মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে আপনি দাম কমিয়েছেন, কিন্তু আপনার দেশের উৎপাদন ব্যবস্থা করে আপনি যে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করবেন সেই জায়গায় আপনি ফোকাস করেন না, সেই জায়গায় আপনি ট্যাক্স কম আরোপ করেন না, আপনি সেখানে শুল্ক কমান না এবং আপনার যে আসল যে নির্দিষ্ট বড় বড় যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে গিয়ে আপনি আসলে মূল্যটা কমান না। তখনই আসলে আপনার যে মূল্যস্ফীতি আপনি বাড়বেন বলে সেটা আসলে কমবেন বলে সেটা আসলে কমেন। এবং দ্বিতীয় বিষয় আজকে মন্ত্রী খুব জোর দাবি দিয়ে দেখিয়ে গেলেন যে আসলে আমরা IMF এর প্রেসক্রিপশন উপেক্ষা করছি এবং উপেক্ষা করার মাধ্যমে আমরা মূল্যস্ফীতিকে নিয়ে আজকে আমরা কাজ করছি। দেখেন, প্রথম বিষয় আপনি যখন 6.5% হারে মূল্যস্ফীতিকে নামিয়ে আসবেন, এটা আদৌ যুক্তিযুক্ত আপনার কিনা, আপনি এটা বাস্তবসম্মত একটা এই যে চ্যালেঞ্জিং প্রেক্ষাপটে আপনি আদৌ আনতে পারবেন কিনা, আপনি আসলে আনতে পারবেন না। কিন্তু এটা সম্পূর্ণভাবে আপনি একটা উচ্চাভিলাষী প্রজেক্ট করতেছেন কিন্তু বাস্তবভাবে চিন্তা করছেন না। এবং এর মাধ্যমে আপনি আসলে কি করতেছেন, আপনি আসলে দিন শেষে IMF এর প্রেসক্রিপশনটাকেই ফলো করার জন্য আপনি আসলে আপনার বাজেটে দেখাচ্ছেন আমরা আসলে এটাকে 6.5% নিয়ে আসবো। এরপর দেখেন মানুষকে তারা আজকে বলছেন যে তারা আসলে ভাতা ব্যবস্থার মাধ্যমে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তাদের আসলে আয় ব্যবস্থাটাকে বাড়াবে। আপনি বিভিন্ন জায়গায় দামটাকে ঠিকই বাড়িয়ে দিচ্ছেন, এইদিকে আপনি কিন্তু আয় বাড়ান না, আবার আপনি ভাতাও দিচ্ছেন, একদিকে ভাতা দিচ্ছেন আরেকদিকে আয় বাড়াচ্ছেন। দিন শেষে আসলে অ্যাকচুয়ালি যে আপনার আয় বাড়ার যে জায়গাটা সেটা আসলে বাড়ছে না এবং এর মাধ্যমে আসলে আপনি ওই যে শ্রেণী বৈষম্য রোধ করার কথা বলছেন সেটা আসলে হয় না। এরপর আজকে লক্ষ্য করুন, আজকে মাননীয় মন্ত্রী বলে গেলেন যে তারা ট্রাস্ট ফোর্স গঠন করে চিহ্নিত পাচারকৃত অর্থকে ফিরিয়ে নিয়ে আসবে। আপনি ট্রাস্ট ফোর্স গঠন করে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনবেন, কিন্তু আপনি এটা এই যে পাচারকৃত অর্থগুলো যে যাচ্ছে এটা ধরার কোনো কর্মপন্থা আপনার বাজেটের মধ্যে আপনি রাখেন না, তখন আসলে আপনার যুক্তিটি থাকে না। এখন আজকে লক্ষ্য করুন এবং তারা আজকে বলে গেলেন যে তারা শিক্ষা ক্ষেত্রে অনেক বেশি অর্থ বরাদ্দ করছেন। আপনি যখন অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিতর্ক করতে আসেন তখন আপনি শিক্ষা খাতে আপনি অনেক বড় অর্থ নিয়েছেন, সেটা নিয়ে আপনি জয়গান গান, কিন্তু আপনার মধ্যে এই অনুশোচনা থাকে না আপনি শিল্প এবং অর্থনীতিতে মাত্র 0.7% আপনি অর্থ বরাদ্দ রাখেন। আপনি কর্পোরেট ট্যাক্স কমাচ্ছেন কিন্তু আপনার বাজেট আপনি ক্যাপিটাল ট্যাক্স রাখছেন। এর মাধ্যমে আসলে আপনি কিভাবে কর্মসংস্থানটাকে বাড়িয়ে আপনি কিভাবে বিনিয়োগটাকে বৃদ্ধি করে আপনার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসবেন, আপনি আনতে পারবেন না। আপনার ওই রিজার্ভ সংকট থেকে যাচ্ছে, আপনার মুদ্রাস্ফীতি থেকে যাচ্ছে এবং আপনার অভ্যন্তরীণ আয়ও বৃদ্ধি পাচ্ছে না। আজকে তাদের দলের মূল বিষয়টি ছিল এটা, আজকে আমরা বিভিন্ন জায়গায় কর দিচ্ছি এবং এর মাধ্যমে আমি আমার অর্থনীতি স্থিতিশীল করব। এই করটাকে আপনি আদায় করার জন্য NBR এর উপরে 60.2% অর্থাৎ 5,41,000 কোটি টাকার বার্ডেন দিচ্ছেন। ঠিক আছে, আপনি যে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এর মাধ্যমে আপনি উন্নয়ন করতে চাচ্ছেন, সমস্যাটা কোথায় গিয়ে করছেন? সমস্যাটা করছেন আপনি আবার ADP-তে 2,65,000 কোটি টাকার প্রায় 12,500 বেশি প্রজেক্টের জন্য অনুমোদন দিয়ে রেখে শুধুমাত্র অভ্যন্তরীণ খাত থেকে আপনাকে 1,37,000 কোটি টাকা ঋণ নিতে হচ্ছে। এবং এর ফলে প্রবলেমটা কি করতেছেন, আপনি কর রাজস্ব আদায় করতে চেয়েছেন, আপনি কর রাজস্বটা আদায় করতে পারবেন না। কেন? কারণ আপনার তো এখন ব্যবসা বান্ধব সিদ্ধান্ত হলো না। আপনি যখন অভ্যন্তরীণ খাত থেকে এত পরিমাণ অর্থ ঋণ নিয়ে ফেলেন তখন আসলে আপনার প্রাইভেট সেন্টারগুলো কি করবে, যারা বিভিন্ন ব্যবসার স্টার্ট আপ করতে চায় তারা আসলে কি করবে, বিজনেসম্যানগুলো আসলে কি করবে। এবং তাদের যখন আপনি যে ব্যবসা বান্ধব সিদ্ধান্ত আপনার হয়ে যায় না তখনই আসলে সমস্যাটা হচ্ছে আপনি করটা ভ্যাটটা এই যে এটা যে কর রাজস্ব বোর্ড যে আদায় করবে এইখানে আপনার হুমকি স্বরূপ হয়ে যায় এবং এর মাধ্যমে আপনি যে রিজার্ভ বাড়াবেন এই বিষয়টা আপনি নিশ্চিত করতে পারবেন না। অর্থাৎ সামগ্রিকভাবে আপনাকে চিন্তা করতে হবে আপনার যে বাজেটের মধ্যে আপনার ল্যাকিংসগুলো কোথায় এবং এই ল্যাকিংসগুলোর জন্য আপনি যে ভালো কিছু পদক্ষেপ নিচ্ছেন সেটা আসলে দিন শেষে ধোঁয়াশা হয়ে যাচ্ছে, সেটা আসলে আর কার্যকর হয়ে উঠছে না। সেখান থেকে আজকের প্রস্তাবিত বাজেট কোনোভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে না। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে।